অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে এই ভিড়ের মাঝে। এক হাতে বাচ্চা আর কাঁধে ঝোলানো ব্যাগ, এই অবস্থায় সে লাইনে দাঁড়িয়ে আছে দীর্ঘ সময়। বেলা 11টা বাজতে চলেছে। সময় কারোর জন্য থেমে নেই। আশেপাশের মানুষ কেউ মোবাইলে চোখ গুজে আছে, কেউ বিড় করে বিরক্তি ছাড়ছে। আহিরা চুপচাপ কিয়ারাকে নিয়ে দাঁড়িয়ে আছে। ভিআইপি মানুষের জন্য অন্য ব্যবস্থা রয়েছে। অধিক টাকা দিয়ে তারা সুবিধা মতো চিকিৎসা করিয়ে নেয়, কিন্তু এই মুহূর্তে আহিরার কাছে এত টাকা নেই, তাই সাধারণ মানুষের মতো লাইনে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর আহিরার ডাক পড়তেই সে কিয়ারাকে নিয়ে ডাক্তারি কেবিনের দরজাটা ঠেলে ভেতরে ঢোকে। এক ধরনের হালকা স্বস্তি পায় আহিরা। মনে হলো অবশেষে অপেক্ষার অবসান ঘটল। আহিরা কিয়ারাকে নিয়ে সামনে রাখা চেয়ারে বসে পড়ে। ঘরের ভেতরটা বেশ ঠান্ডা। দেয়ালে সাদা রঙের ছোপ। টেবিলের ওপর কিছু প্রেসক্রিপশন আর স্টেথোস্কোপ ছড়ানো রয়েছে। ডাক্তার চেয়ার ঘুরিয়ে মুখ তুলতেই আহিরা স্তব্ধ হয়ে ওঠে। সঙ্গে সঙ্গে সামনে বসে থাকা ডাক্তারও স্তব্ধ। এইভাবে দেখা হয়ে যাবে আহিরা কোনোদিনও ভাবতে পারেনি। কারণ সামনে বসে থাকা লোকটার কেউ নয়, বরং কিয়ানের সবচেয়ে কাছের বন্ধু রাজীব। আর রাজীব যেই হাসপাতালের ডাক্তার, সেটা সে জানলে ভুলেও এখানে আসতো না। রাজীবও স্তব্ধ হয়ে আহিরার দিকে তাকিয়ে রয়েছে। তার চোখে সে বিশ্বাস করতে পারছে না এটা সত্যিই আহিরা। কিন্তু কি করে সম্ভব? আহিরা তো মরে গেছে। তাহলে তার সামনে বসে থাকা মেয়েটা কে? রাজীব বসা থেকে দাঁড়িয়ে পড়ে। সবচেয়ে বেশি অবাক হয় আহিরার কোলে থাকা বাচ্চাটাকে দেখে। এটাকে কিয়ারার মুখ অন্যদিকে করা থাকায় রাজীব মুখখানি দেখতে পায় না। আহিরা দ্রুত চলে যাওয়ার জন্য উঠে দাঁড়াতেই রাজীব তার সামনে এসে পথ আটকে ধরে। রাজীবের চোখে একরাশ বিস্ময়, ঠোঁটের কোণে একটুখানি অস্বস্তি জমে আছে। অবাক কণ্ঠে বলে ওঠে, আহিরা তুমি? আহিরা কোনো জবাব দেয় না। সে রাজীবকে এড়িয়ে চলে যেতে চাইলে রাজীব আবার বলে, আহিরা তুমি বেঁচে আছো? এতদিন কোথায় ছিলে তাহলে? সত্যি কি তুমি আহিরা? আহিরা কোনো উত্তর দেয় না। কি বা দেবে? তার কাছে বলার মতো কিছু নেই। কিন্তু রাজীবের বেঁচে আছো কথাটার মানে সে বুঝতে পারে না। আহিরার আবার রাজীবকে পাশ কাটিয়ে যেতে নিলে রাজীব আবার বলে ওঠে, আহিরা আমার কথার জবাব দাও। আমাকে ভাই মনে করতো, তাহলে এইভাবে এড়িয়ে যাচ্ছ কেন? রাজীবের কথায় আহিরা তার দিকে চোখ তুলে তাকায়। মেয়েটার চোখে একরাশ ব্যথার ভয় লুকিয়ে আছে। কি বলবে সবকিছু নিজের ভেতর গুড়িয়ে ফেলছে। বলার মতো কিছু খুঁজে পাচ্ছে না সে। তবুও কাঁপা কাঁপা স্বরে বলে, পথ ছাড়ুন আমার। না, আগে আমার কথার উত্তর দাও। তুমি বেঁচে আছো তাও আমাদের জানাওনি কেন? আপনার কথার মানে বুঝতে পারছি না আমি। আমি বেঁচে আছি মানে? রাজীব কি বলবে বুঝতে পারছে না। এত বছর ধরে সে জেনে এসেছে আহিরা এই দুনিয়াতে নেই। আর এখন হঠাৎ করেই নিজের চোখের সামনে তাকে দেখে সে স্তব্ধ। চোখের সামনে যা ঘটছে তা সম্পূর্ণ অবিশ্বাস্য মনে হচ্ছে। রাজীব কি বলবে বুঝতে পারছে না। এত বছর ধরে যাকে আহিরা এই দুনিয়াতে নেই, আর এখন হঠাৎ করেই আহিরাকে নিজের চোখের সামনে দেখে স্তব্ধ হয়ে গেছে। চোখের সামনে যা ঘটছে তা অবিশ্বাসযোগ্য মনে হচ্ছে। মৃত ব্যক্তি কী করে জীবিত হতে পারে সেটা সত্যিই রিয়ানের জানা নেই। আর আহিরা এমন কথাই বা কেন বলছে? তুমি তো মরে গেছিলে সেই বাস অ্যাক্সিডেন্ট, তাহলে এখন কিভাবে কি? আমি সত্যি বুঝতে পারছি না আহিরা। রাজীবের কথা শুনে আহিরা যেন মুহূর্তেই স্তব্ধ হয়ে গেল। কী সব বলছে সে? কথাগুলো কেমন জটিল ও অবিশ্বাস্য মনে হচ্ছে। তার এই মুহূর্তে মনে হচ্ছে তার মস্তিষ্কের ভেতর শব্দগুলো একে অপরের সঙ্গে ধাক্কা খেয়ে গুড়িয়ে যাচ্ছে। মাথাটা কেমন ঝিমঝিম করছে। চোখের সামনে ঘুরপাক খাচ্ছে সব। এই বুঝি পড়ে যাবে। একই একরাশ ক্লান্তি, তার উপর এমন অপ্রত্যাশিত কথাবার্তা। সব কিছু যেন একসঙ্গে আঘাত করছে তার মাথার ভেতর। নিজেকে সামলে নিতে কয়েক সেকেন্ড সময় লাগলো আহিরার। বুকটা ভারী হয়ে আসে। নিঃশ্বাস নেবার সময় মনে হলো বুকে কেউ যেন পাথর চাপিয়ে রেখেছে। অবশেষে গভীর নিঃশ্বাস ফেলে বিস্মিত কণ্ঠে সে বলে ওঠে, কি বলছেন এসব? আ- আমি মরলাম কবে? আর এসব যা তা বলার মানেটা কি? বিশ্বাস করো আহিরা, তোমাকে জীবন্ত অবস্থায় দেখে যতটা অবাক হয়েছি তার চেয়ে দ্বিগুণ খুশি হয়েছি।
সেটা হয়তো তোমাকে বলে বোঝাতে পারবো না। তুমি বেঁচে আছো তাহলে কিয়ানের কাছে ফিরে যাওনি কেন? কিয়ার নামটা উচ্চারিত হতেই আহিরার সমগ্র অস্তিত্বে এক অজানা কম্পন ছড়িয়ে পড়ে, যেন হৃৎপিণ্ডের প্রতিটি স্পন্দন হঠাৎ তাল হারিয়ে ফেলেছে। রক্তের শিহরণ নামছে নিঃশব্দে। কিয়ান নামটা যেন এক ঝড়ের মতো তীব্রতা, এক অব্যক্ত ভয়ের স্রোত। তাই না চাইলেও শরীর কেঁপে উঠছে তার, নিঃশ্বাস ভারী হয়ে আসছে বারবার। আয়রা কিছু বলতে পারছে না, গলা শুকিয়ে গেছে, কথাগুলো গলাটায় এসে থমকে আছে। রাজীবের চোখের দিকে তাকাতে ভয় লাগছে, আবার পাশ কাটিয়ে চলে যাওয়ার সাহসও পাচ্ছে না, কারণ রাজীব এখন জেনে গেছে সে এই শহরেই আছে। আর তার মানে দাঁড়ায় কিয়ানের কানে সেই খবর পৌঁছাতে এখন আর বেশি সময় লাগবে না। কিন্তু সে এই জীবন্ত জীবিত অবস্থায় মানে বুঝতে পারছে না, তাই আবারও জিজ্ঞেস করে, আমি জীবন্ত মানে দ্বারা কি বোঝাচ্ছেন আপনি? আমি সত্যিই বুঝতে পারছি না। আমি তো মরিনি যে মৃত হব, আবার পুনর্জন্ম নিয়ে আবারও ফিরে আসবো। তুমি তো সিলেট যাওয়ার রাস্তায় সেই বাস অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিলে। সেই বাসের 10 জন ছাড়া সবাই মরে গিয়েছিল। তাহলে তুমি কিভাবে? কি আমি সত্যি বুঝতে পারছি না। রাজীবের কথাগুলো শুনে আহিরা যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। চোখের পাতা স্থির হয়ে গেল, ঠোঁট কেঁপে উঠল, কিন্তু কোনো শব্দ বের হলো না। সে তো বেঁচে আছে। একটি দুর্ঘটনা ঘটেছিল ঠিকই, কিন্তু ভাগ্যের অদৃশ্য ছায়া তাকে তখন সে মৃত্যুর দোরগোড়া থেকে টেনে এনেছিল। রাজীবের কণ্ঠে নিজের মৃত্যু ঘোষণার মতো কথা শুনে তার শরীর শীতল হয়ে গেছে। মনে হলো রক্তপ্রবাহ থেমে গেছে কোথাও। হ্যাঁ, যখন কিয়ানের সাথে তার সব কিছু শেষ হয়ে গিয়েছিল, তখন অসহায়ের মতো আহিরা সবার কাছেই আশ্রয় চেয়েছিল, কিন্তু কেউ তাকে তখন জায়গা দেয়নি। কতগুলো রাত সে রাস্তায় রাস্তায় কাটিয়েছে, তাও কিভাবে কাটিয়েছে সেটা সে আর আল্লাহ ছাড়া কেউ জানে না। একই মেয়ে মানুষ, তার উপর এত বড় শহর, নিজের আত্মরক্ষা, নিজের সত্তার অক্ষয় মর্যাদা রক্ষার জন্য সে কী করেছে, কিভাবে নিজেকে বাঁচিয়ে রেখেছে তা বোঝার সাধ্য কারণেই না খেয়ে দিনরাত পর করেছে। বাবা মা হারানোর পর অনেক রাত গিয়েছে সে না খেয়ে কাটিয়েছে, কিন্তু দিন শেষে সেও মানুষ, তাই বেঁচে থাকার জন্য হলেও খাবার খাওয়া প্রয়োজন। সেটা মানুষ হোক বা পশু, না চাইতেও আহিরার আখি পল্লবে অশ্রুকণা এসে হানা দিয়ে বসে আবারও। কিন্তু এই মুহূর্তে সে নিজেকে একদমই দুর্বল হলে চলবে না, তাই সে আবারও কাঁপা কাঁপা গলায় বলে, আল্লাহ হয়তো তখন আমাকে তার কাছে নিয়ে যেতে চাননি, তাই বেঁচে গিয়েছিলাম। কিন্তু আমি মরে যাইনি, সেটারও দুঃখ ছিল বড্ড। কিন্তু আল্লাহ যা করেন ভেবেই করেন, তাই বেঁচে আছি। আমাকে যেতে দিন এখন ভাইয়া। রাজীব আহিরার কথায় রাজি হলো না। সে আবারও আহিরার দিকে তাকিয়ে বলে, তাহলে আমাদের কাছে ফিরে আসুনি কেন আহিরা? কিয়ানের কাছে না যেতে কিন্তু আমাদের কাছে তো আসতে পারতে। রাজীবের কথা শুনে আহিরা হেসে ওঠে। মানুষ এমন কেন? যখন প্রয়োজন ছিল তখন কেউ ছিল না, এখন যখন কাউকে তার প্রয়োজন নেই তখন বলছে সে কেন ফিরে যায়নি। ভাইয়া, ওসব কথা বাদ দিন। আর ইচ্ছে করে না আমার ওসব ভাবতে। আমাকে যেতে দিন। আর দয়া করে আমার কথা আপনার বন্ধুকে বলতে যাবেন না। এরই মধ্যে কিয়ারা হঠাৎ ফুঁপিয়ে কেঁদে ওঠে। নিস্তব্ধ কেবিনটায় তার কারণ কান্নার ধ্বনি মুহূর্তেই ছড়িয়ে পড়েছে। রাজীব যে এতক্ষণ কথার পরিস্থিতির চাপে বাচ্চাটার অস্তিত্বই ভুলে গিয়েছিল। আচমকা দৃষ্টি ফেরায় কিয়ারার দিকে। কিয়ারার ছোট্ট মুখ ভিজে গেছে অশ্রুতে, ঠোঁট কাঁপছে খুব, দেখেই বোঝা যাচ্ছে অনেক জ্বর এসেছে, যার কারণে বাচ্চাটা অনেক কষ্ট পাচ্ছে। তাই রাজীব আবারও আহিরার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, আহিরা, বাচ্চাটা কি তোমার আর কিয়ানের? আহিরা কাট কাট কণ্ঠস্বরে বলে, না, ও আমার বাচ্চা। ওনার কেন হতে যাবে? আচ্ছা ভাইয়া। না, তুমি কোথাও যাবে না। আর বাচ্চাটার অনেক জ্বর মনে হচ্ছে, আমাকে দাও তো দেখি। থাক, তার দরকার হবে না। আমি অন্য জায়গায় চলে যাব। আহিরা, জেদ করিও না, বাচ্চাটার দিকে দেখো, কষ্টের মধ্যে আছে ও। রাজীবের কথা শুনে আহিরা অসহায় চোখে কান্না করতে থাকা কিয়ারার দিকে তাকায়। কিয়ারাকে এইভাবে কাঁদতে দেখে তার নিজেরও কষ্ট হচ্ছে, তাই আর বেশি কথা না বলে রাজীবের কথা মেনে নিল, কারণ সবার আগে তার মেয়ে। আহিরা কিয়ারাকে নিয়ে চেয়ারে বসে বসে পরে রাজীব কিয়ারাকে চেক আপ করতে থাকে। সে অবাক চোখে কিয়ারার মুখের দিকে তাকিয়ে রয়েছে।
আর সে খুব ভালো করেই বুঝতো বাচ্চাটা আহিরা আর কিয়ানেরই। রাজীবের মাথা ঘুরে উঠছে। কিয়ানের যে একটা মেয়ে আছে সেটা তো সে জানেই না, আর না জানে যে আহিরা বেঁচে আছে। আর আহিরা বেঁচে থাকা সত্ত্বেও তাদের কাছে কেন যায়নি? আহিরার উচিত ছিল তাদের যে বাচ্চা হবে সেটা কিয়ানকে জানানো, কারণ কিয়ানের সম্পূর্ণ অধিকার রয়েছে জানার। কিন্তু আহিরার মুখ থেকে যতক্ষণ না শুনছে সে কিছুই বুঝতে পারবে না। বিকেল, দিনের অন্তিম প্রহরের এক অনিন্দ উপাখ্যান। সূর্যের স্বরাভ গাম্ভীর্য যখন পশ্চিম আকাশে রক্তিম পর্দা টানে, পাখিরা ফিরছে তাদের আপন নিরে, আর দূর কোনো মসজিদের মিনার থেকে ভেসে আসছে আজানের ধ্বনি। আর রাস্তার এক পাশ দিয়ে কিয়ারাকে করে করে আস্তে আস্তে হাঁটছে আহিরা। পা দুটো কেমন জানি অচল হয়ে পড়েছে, চলতে চাইছে না। সকালে বের হয়েছিল আর এখন বাড়ি ফিরছে। অবশ্য সে আরও আগেই ফিরত, কিন্তু রাজীব কোনোভাবেই তাকে ছাড়তে চাইছিল না। সে বারবার কিয়ানের কথা বলছিল, যার কারণে তার আরও দম বন্ধ হয়ে আসছিল। মনে হচ্ছিল সে সেখানেই দম বন্ধ হয়ে মারা পড়বে। রাজীবকে কোনো রকম মানিয়ে নিয়েছে সে, যাতে কিয়ানকে কিছুই না বলে। আর তার বিশ্বাস আছে রাজীবের ওপর যে সে কিয়ানকে কিছুই বলবে না। রাজীব কিয়ানের যেমন সবচেয়ে কাছের বন্ধু, তেমনই রাজীব তাকে নিজের ছোট বোনের জায়গা দিয়েছে। এই মানুষটা তার সাথে ছিল না যখন তার জীবনের সবচেয়ে বড় ঝড় বয়ে চলেছিল। এই মানুষটা যদি থাকতো তাহলে হয়তো তার আশ্রয় রাজীবের বাড়িতেই হতো। রাজীব সবসময় তার পাশে ছিল আর আজও তার পাশে থেকেছে, ঠিক যেমন বড় ভাইরা তার ছোট বোনের রক্ষক হয়ে রুখে দাঁড়ায়। কিয়ারা ঘুমিয়ে পড়েছে, তাই এখন শান্ত হাঁটতে হাঁটতে তাদের বিল্ডিংয়ের সামনে এসে পড়েছে। আহিরা কিয়ারাকে নিয়ে লিফট বেয়ে 5 তলায় চলে যায়। শরীরখানি আর চলছে না, একটু বিশ্রামের দরকার, তাই মানসিকভাবে সে খুবই ভেঙে পড়েছে। কিয়ারা রুমে এনে আস্তে করে শুইয়ে দেয়। কান্না করতে করতে রাস্তায় আসতে আসতে ঘুমিয়ে পড়েছে বাচ্চাটা। আহিরা ফ্রেশ হওয়ার মতো শক্তিটুকু পেল না, সেভাবেই ফ্লোরে হাঁটু গেড়ে বসে পড়ল। এর মানে সে সবার কাছে মৃত, তার অস্তিত্ব এই দুনিয়াতেই নেই তাদের জন্য। তাই কিয়ান বিয়ে করেছে। বাহ! আহিরার নিজের কান্নাকে দমিয়ে রাখতে পারে না। অঝরে অশ্রুকণাগুলো গল গল করে লেচন দিয়ে ঝরতে থাকে। কিয়ানকে অন্য কারো পাশে দেখে তার বুকের মধ্যে যে ঝড় বয়ে চলেছে সেটা কিয়ান জানে। প্রতিটা মুহূর্তে কিয়ান আর রিয়ার সেই দৃশ্য চোখের সামনে ভেসে বেড়ায়। তখন আহিরার মনে হয় তার বুকের ভেতর ছুরি ঢুকিয়ে দিচ্ছে বারবার, আর সে রক্তাক্ত হচ্ছে বারবার। তার এই হাহাকার কিয়ান কি শুনতে পায়? না, পায় না। পাবে কি করে? সে কিয়ানের থেকে কত মাইল দূরে। এত কষ্ট সে নিজের মৃত্যুতেও পেত না, যতটা না কিয়ানকে অন্য কারো পাশে দেখে হয়েছে। তাদের এত এত ভালোবাসা সব ফিকে হয়ে গেছে কেমন জানি। তার মনে সেই আগের মতোই ভালোবাসা রয়েছে কিয়ানের জন্য। আগের বলেও ভুল হবে, সময়ের সাথে সাথে তার ভালোবাসা আরও তীব্র থেকে তীব্র হয়েছে। এক মুহূর্তের জন্য সে কিয়ান নামক মানুষটাকে ঘৃণা করতে পারেনি, কিন্তু কিয়ান তাকে ঘৃণা করে। এত দূরত্ব সেও আজ মেনে নিতে পারেনি, কিন্তু মানতে হয়েছে তাকে। পরিস্থিতি তখন তার সায় দেয়নি। আর আজকে নিয়ে জানল সে সবার কাছে মরে গেছে। এমন সত্য মেনে নেওয়াটাও তার জন্য বেশ কষ্টসাধ্য ছিল। আহিরা দম বন্ধ হয়ে আসছে কান্নার কারণে। আহিরা কান্না থামানোর চেষ্টা করে, কিন্তু ততই কান্নাগুলো দলা পেকে গাল বেয়ে ঝরে পড়ছে বারবার। এমন কোনো দিন যায়নি যে সে কিয়ানের জন্য কাঁদেনি। কিয়ান তো তাকে ঘৃণা করে, তাই তো রিয়াকে বিয়ে করে নিয়েছে। কিয়ান একটা বার তাকে বিশ্বাস করে কি হতো? কিয়ান কি করে মেনে নিল সে ওইসব জঘন্য কাজ করেছে? তার যে খুব কষ্ট হচ্ছে, ভেতরটা পুড়ে খা খা হয়ে যাচ্ছে। আপনার ভালোবাসায় কোথাও আমি নেই, তবে আমার সবটা জুড়ে আজও আপনার বিচরণ কেন? আহিরা আর কথা বলতে পারল না। কথা বলতে অনেক কষ্ট হচ্ছে তার, ঠিকমতো শ্বাস নিতে না পারায়। আহিরা নিজেকে শান্ত করতে থাকে আর জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে, না হলে সত্যিই সে মারা পড়বে। ভোরের প্রথম আলোয় পৃথিবী ছড়িয়ে পড়তেই ধীরে ধীরে জেগে উঠছে এক সুধাময় নিস্তব্ধতা ভেঙে। আকাশের বিস্তীর্ণ অঙ্গনে মেঘেদের করে রোদ্দুর খিলখিলিয়ে হাসছে। ধূসর সাদা মেঘেদের আনাগোনা সেথায় ছড়াছড়ি। দূরের দিগন্তে পাখিদের উড়াল শুরু হয়েছে সূর্য ডোবার পরপরই।
তাদের সুরেলা রাগ ভোরের নির্জনতাকে ভেদ করে ছড়িয়ে পড়েছে চারিদিকে। শীতের দিনে ঠান্ডা বাতাসের পরশে সব কিছুই কেমন জানি কেঁপে উঠছে মৃদু দোলায়। কিয়ান মাত্রই বাড়িতে পা রেখেছে। সেই দিন রাতে সে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল, আর আজকে 6 দিন পর বাড়িতে পা রেখে সে তার ফার্ম হাউস ছিল। বেশিরভাগ সময় সেখানেই কাটায়, কিন্তু কাল রাতে রাহেরা চৌধুরী ফোন করে জরুরি তরফ বাড়িতে রেখেছে। কিয়ান জানে তেমন কিছুই নয়, কিন্তু আজকে রাহেরা চৌধুরীর চেক আপ আছে, তাই সে এসেছে। রাহেরা চৌধুরীর এই দিকটা কিয়ান নিজেই দেখে, কারো উপর নির্ভর না করে। সকাল 7:26 কিয়ান সোজা নিজের রুমে গিয়ে বাথরুমে গিয়ে শাওয়ারের নিচে দাঁড়িয়ে পড়েছে। এটা তার একটা বাজে অভ্যাস। বাহিরে থেকে এনে শাওয়ার না নিলে তার শান্তি হয় না। এখন সেটা মাঝরাত হোক বা ভোর, ঠান্ডার সকাল, তার কিছুই যায় আসে না। শাওয়ার থেকে বৃষ্টির ফোঁটার মতো পানির বিন্দুগুলো কিয়ানের সারা শরীর ভিজিয়ে দিচ্ছে। হিটার লাগানোর কারণে কুসুম গরম পানি বের হচ্ছে, তাই তেমন কোনো প্রতিক্রিয়া হচ্ছে না কিয়ানের। সে গম্ভীর মুখে দাঁড়িয়ে রয়েছে রোবটের মতো। যে সে মানুষ হয়েও রোবট হয়ে পড়েছে দিন দিন। অবশ্য এইসব নিয়ে তার তেমন কোনো চিন্তা নেই। শাওয়ার শেষ হতেই কোমরের সাদা টাওয়াল জড়িয়ে বের হয়ে পড়ে। শরীরের শিশির বিন্দুর মতো পানিগুলো মুক্তদানার মতো জল জল করছে। কিয়ানের ফর্সা উদম শরীরের জিম করা বডি হওয়া বেশ আকর্ষণীয় করে তুলছে কিয়ানকে। যে কেউ এমন অবস্থায় কিয়ানকে দেখলে প্রেমে পড়তে বাধ্য। কপালে ভেজাগুলো চুলগুলো থেকে টপ টপ করে পানি বেয়ে ওষ্ঠধারের ওপর দিয়ে পড়ছে। কিয়ান নিজের জামা কাপড়ের সেলফ থেকে লাউঞ্জ প্যান্ট বের করে সেটা পরে নেয়। তারপর উদাম গায়ে বিছানায় গিয়ে তার বিশাল আকারের শরীরখানি লেপটে দিয়ে চোখ বন্ধ করে নেয়। শীতকালেও তার রুমের এসি অন করা, কোমর অবধি গায়ে চাদর ছড়িয়ে নিচ্ছে। 10টার দিকে হসপিটালে যাবে, তাই এই 2 ঘন্টা ঘুমিয়ে নিচ্ছে, কারণ সে এখন ফার্ম হাউসে থাকে। সেখানে কাজের মাঝেই ডুবে থাকে, তাই সঠিকভাবে নিজের খেয়াল রাখতে পারে না। বেলা এখন প্রখরতার চূড়ায়। সূর্যের সোনালি দীপ্তি সমগ্র আকাশমণ্ডলে জুড়ে রাজদণ্ড বিস্তার করছে। নীলিমার বুকে ভেসে থাকা সাদা তুলোর মতো মেঘেরা আজ পরাভূত। আহিরা কিয়ারাকে খাবার খাইয়ে দিচ্ছে। এখন আগে থেকে অনেকটাই সুস্থ হয়ে উঠেছে বাচ্চারা, তাই এক প্রকার জোর করেই খাবার খাওয়াচ্ছে, না হলে খেতে চায় না কিছু। আর সুস্থ হতে হলে সঠিকভাবে খাবার খেতে হবে, না হলে দুর্বলই থাকবে। আহিরা কিয়ানকে খাবার খাইয়ে আসতে করে বিছানা থেকে নেমে রান্নাঘরে চলে যায়। একটু আগেই দেয়ালে থাকা ছবির ফ্রেমটা পড়ে গিয়ে ভেঙে চুরমার হয়ে গেছে। সাথে তার হাত ফসকে কাচের গ্লাসটাও পড়ে ভেঙে গেছে। কাজগুলো সাদা ফ্লোরে ছড়িয়ে রয়েছে, তাই কিয়ারাকে নিচে নামতে দেয়নি। এমনিও ফ্লোরটা বেশ ঠান্ডা। এমন অবস্থায় যদি কিয়ারা নামতে চায়, তাহলে কাচের টুকরো শরীরে ঢুকে যেতে পারে, তাই বেশ ভয়ই রয়েছে সে। আহিরা রান্নাঘরে থাকা কিছু প্লেট পরিষ্কার করছিল। তখনই কর্ণকুহুরে কিয়ারার কান্নার স্বর ভেসে আসতেই চমকে ওঠে। একাধারে শব্দ করে কেঁদে উঠেছে বাচ্চাটা। আহিরা বুঝলো কয়েক সেকেন্ডের মাঝে কি হয়েছে, তাই হাতে থাকা প্লেটটা কোনো রকমে রেখে ছুটে রুমে চলে যায়। বুকটা তার ধক করে উঠছে। রুমে প্রবেশ মাত্রই আহিরার দুনিয়াটা মনে হলো উল্টে গেল মুহূর্তের মধ্যে। কাচের উপর রক্তাক্ত অবস্থায় পড়ে আছে কিয়ারার ব্যথায় এইভাবে আর্তনাদ করে কাছে। আহিরা দৌড়ে কোনো কিছু তোয়াক্কা না করে খালি পায়ে কাচের উপর পা দিয়ে কিয়ারাকে করে তুলে নেয়। তার পায়ে যে কাচের টুকরো ঢুকে গেছে সেদিকে তার বিন্দুমাত্র খেয়াল নেই। সে পাগলের মতো কাঁদতে কাঁদতে ছোট্ট কিয়ারাকে দেখতে থাকে। বাচ্চাটা উল্টে পড়ার কারণে নরম মাংসের ভেতরে কাচের টুকরোগুলো ঢুকে গেছে। আহিরার মাথা কাজ করছে না, সে কি করবে? আর কিভাবে বা কিয়ারা এখানে নিচে পড়ো? কিয়ারার ব্যথায় কেঁদে চলেছে। অনেকখানি জায়গা জুড়ে কাচের টুকরো ঢুকেছে, তাই গল গল করে রক্ত বের হয়েছে। আহিরা কিয়ারাকে কোনো রকমে বিছানায় শুয়ে দিয়ে কাঁদতে কাঁদতে বলতে থাকে, শোনো, এই তো মাম্মা, বেশি ব্যথা পেয়েছো? কাঁদে না শোনা। বলতে বলতে আহিরা নিজেই ফুপিয়ে উঠল। সে নিজেকেই সামলাতে পারছে না, সেখানে এই ছোট্ট বাচ্চাটা কি করে নিজেকে সামলাবে? সবচেয়ে বড় কথা, এতটুকু শরীরে কাজ ঢুকে আর রক্ত পড়ছে। আহিরার মাথা ঘুরিয়ে উঠছে, কি করবে বুঝতে পারছে না। মাথা কাজ করা অফ করে দিয়েছে। দিয়াও বাসায় নিয়ে সাথে এখন ভর দুপুর সব কিছু বন্ধ হয়তো। আহিরা নিজের দিকে বিন্দুমাত্র খেয়াল নেই যে তার গায়ে কাজ ঢুকলো, রক্ত বের হচ্ছে।
আহিরা কোনো রকমে গায়ে ওড়না জড়িয়ে নিয়ে নেয়। তারপর কিয়ারাকে করে তুলে নেয়। জামায় তার কিয়ারার রক্ত লেগে গেছে, হাতসহ বেশ জায়গায় কিয়ারার রক্ত লেপটে আছে। কিয়ারার ব্যথায় কাতরাতে থাকা আর্তনাদগুলো আহিরার সহ্য হচ্ছে না। সে যদি কিয়ারাকে এইখানে একা এইভাবে না রেখে যেত তাহলে এত বড় দুর্ঘটনা ঘটতো না, আর কিয়ারাকে এত ব্যথা সহ্য করতে হতো না। মা হয়ে সন্তানকে এইভাবে ব্যথায় কাতরাতে দেখার বিষয়টা বেশ কষ্টদায়ক। কোনো মাই পারে নিজের সন্তানকে এইভাবে রক্তাক্ত অবস্থায় দেখতে? আহিরা কিয়ারাকে নিয়ে বের হয়ে পড়ে। তার পা থেকে রক্ত বের হচ্ছে, হাঁটাচলার কারণে পায়ের ভেতরে ঢুকে যাওয়া কাঁচের টুকরোগুলো আরও গভীরে ঢুকে যাচ্ছে, যার কারণে পা দিয়ে রক্ত বের হচ্ছে। কিন্তু আহিরার সেদিকে কোনো খেয়াল নেই। সে কিয়ারাকে নিয়ে দিশেহারা হয়ে আছে। কোনো রকমে নিচে নেমে আশেপাশে তাকে রিক্সা বা সিএনজি খোঁজার চেষ্টা করল। ভর দুপুর হওয়ায় আশেপাশে গাড়ির কোনো দেখা মিলছে না সেইভাবে। আহিরা কি করবে বুঝতে পারছে না। এই বিপদের সময় এমনটা কেন হচ্ছে তার সাথে? কিয়ারার কান্না আগের থেকেও বেড়েই চলেছে। বাচ্চাটা ব্যথায় কাতরাচ্ছে, আর সে মা হয়ে কিছু করতে পারছে না। যদি সম্ভব হতো সেই কাজগুলো বের করে নিত, কিন্তু তার দ্বারা এই কাজগুলো করা সম্ভব নয়। আহিরা খুঁড়িয়ে খুঁড়িয়ে কিয়ারাকে কোলে নিয়ে ছুটছে। তার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। কি করবে কিছুই বুঝতে পারছে না। কিছু দূর সামনে এগোতে একটা খালি রিক্সা দেখতে পায় আহিরা। কিয়ারাকে নিয়ে সে খালি রিক্সার কাছে ছুটে যায়। তার আকুতি ভরা কণ্ঠস্বরে বলে ওঠে, চাচা দয়া করে একটু আমাকে ওই সামনের হসপিটালে নিয়ে চলুন। যত টাকা নিতে চান নিয়ে, তবু আমায় একটু তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলুন, আমার মেয়েটার অবস্থা ভালো না চাচা। হঠাৎ আহিরার কথা শুনে রিক্সাওয়ালা তীক্ষ্ণ দৃষ্টিতে আহিরা ও আহিরার কোলে থাকা কিয়ারাকে পর্যবেক্ষণ করে তাড়াতাড়ি করে বসা থেকে উঠে দাঁড়িয়ে আতঙ্কিত কণ্ঠে বলে ওঠে, আচ্ছা মা, তুমি ওঠো। রিক্সাওয়ালার কথা শেষ হতেই আহিরা কোনো রকমের কিয়ারাকে কোলে নিয়ে রিক্সা উঠে পড়ে। ওঠার পরই রিক্সায় চলতে থাকে হসপিটালের দিকে। রাজীব যে হসপিটালে ডাক্তার হিসেবে জয়েন করেছে, সেই হসপিটালটাই তাদের বাসা থেকে খুব কাছে। তাই সে দেরি না করে সেই হসপিটালেই যাচ্ছে। সূর্য তখন মাথার উপরে তপ্ত আগুন ঢালছে ভর দুপুরে। রাস্তায় তেমন একটা মানুষের চিহ্ন নেই বললেই চলে। আয়রার বুকের মধ্যে ছড়িয়ে রেখেছে রক্তে ভেজা কিয়ারার ছোট্ট দেহটা। রক্তের দাগও লেগে রয়েছে কিয়ারার জামায়। ঘিমে একাকার অবস্থা। তার ঠোঁটে জোড়া কেঁপে উঠছে একটু পরপর। আর বুকে কিয়ারা নিস্তেজ হয়ে পড়েছে। তার কোমল ত্বকে কাছের টুকরোগুলো সূর্যের আলোর ঝিকিমিক করছে যেন আগুনের কণা। হসপিটালের সামনে এসে রিক্সা থামতেই আহিরা তাড়াহুড়ো করে নেমে পড়ে। আর কোনো রকমে ব্যাগ থেকে 500 টাকার নোট বের করে রিক্সাওয়ালার দিকে বাড়িয়ে দিতেই রিক্সাওয়ালা সেটা নিতে নাকচ করে দিয়ে আহিরাকে তাড়া দিয়ে বলে, তুমি তাড়াতাড়ি বাচ্চাকে নিয়ে যাও ভিতরে মা, টাকার দরকার নেই, তুমি আগে বাচ্চাটার চিকিৎসা করাও। রিক্সাওয়ালার কথা শুনে আহিয়া কৃতজ্ঞতার দৃষ্টি তাক করে লোকটার দিকে। সে তাড়াতাড়ি করে হসপিটালের ভেতরে চলে যায়। খোঁড়াতে খোঁড়াতে চুল এলোমেলো, কপালে ঘাম লেপটে রয়েছে, চোখে আতঙ্কের ছাপ স্পষ্ট। সে ভেতরে যেতেই সেখানকার একটা নার্সের দিকে ছুটে গিয়ে কাঁপতে থাকা কণ্ঠে আর্তনাদ করে বলে, ডাক্তার, কেউ একজন ডাক্তার আনেন। তার কণ্ঠে এমন এক অসহায়তা, আহিরার আখি পল্লব বেয়ে গলগল করে অশ্রু গড়িয়ে পড়ছে একসাথে। পায়ের ব্যথাটা তার কাছে তুচ্ছ মনে হচ্ছে কিয়ারার এমন অবস্থা দেখে। নার্সটা তাড়াতাড়ি করে আর একটা ছেলে নার্সকে ডাক দেয়। সে আহিরার দিকে তাকিয়ে বলে, আগে ফর্ম ফিল আপ করুন। আমি করছি, কিন্তু আমার মেয়েটাকে তাড়াতাড়ি দেখুন না, ওর অনেক কষ্ট হচ্ছে, প্লিজ আগে ওকে দেখুন। অসহায় কাতর কণ্ঠস্বরে বলে ওঠে অনুনয়ের স্বরে। নার্সটা আহিরার ব্যাকুলতা বুঝতে পারছে, কিন্তু এই সময় ডাক্তারদের লাঞ্চ টাইম, তাই তেমন কেউ নেই। তাই নার্সটা আবারও বলে, একটু অপেক্ষা করুন, এখন কোনো ডাক্তার নেই, সবাই লাঞ্চ করতে গেছে। নার্সের কথা শুনে আহিরা অধৈর্য হয়ে পড়ল। তার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। সে কি করবে বুঝতে পারছে না। তাই সে কাঁদতে কাঁদতে বলে, ডক্টর রাজীবের কেবিনটা কোথায়? আমাকে বলুন না, ওনার কেবিনটা কোথায়? আমি আমার আ- আমার ভাই হন তিনি, আমাকে ওনার কাছে যেতে দিন। নার্সটা কি বলবে বুঝতে পারল না। তারও বেশ খারাপ লাগছে, তাই সে রাজীবের যে কেবিনে আছে সেটা বলে দেয়। আপনি সামনে গিয়ে 102 নং কেবিনে যান, উনি হয়তো ওখানে আছে। নার্সের কথা শেষ হতেই আহিরা কারো অপেক্ষা না করে সোজা ছুটে যায় সেদিকে পাগলের মতো।
মাথা কাজ করছে না। কেবিনের কাছে যেতেই সে নক না করে কেবিনে প্রবেশ করে, হাঁক ছেড়ে বলতে শুরু করে, রাজীব ভাইয়া, আমার মেয়েকে বাঁচান। ও অনেক ওর অনেক কষ্ট হচ্ছে। ওকে ওকে দেখুন না। রাজীব চেয়ারে বসেছিল। হঠাৎ এইভাবে অনুমতি ব্যতীত কেবিনে ঢোকার জন্য সে কিছু বলতে নিচ্ছিল, কিন্তু পরিচিত কণ্ঠস্বর পেয়ে সে সেদিকে তাকায়। তার সাথে আরও একজন বসেছিল। সেও মাথা ঘুরিয়ে পেছন ফিরে তাকাতেই তার দুনিয়া মুহূর্তের মধ্যে থমকে দাঁড়ায়। বিস্মিত চোখে তাকিয়ে রয় আহিরার দিকে। এদিকে রাজীব তাড়াতাড়ি করে আহিরার কাছে ছুটে যায়, আর তার বুকের উপর রক্তাক্ত অবস্থায় লেপ্টে থাকা কিয়ারাকে নিজের কাছে নিয়ে নেয়। তাড়াতাড়ি করে পাশেই থাকা বেডের উপর কিয়ারার ছোট্ট দেহটা রেপে যায়। ইতিমধ্যেই কিয়ারা কান্না করতে করতে জ্ঞান হারিয়েছে। ব্যথায় ছোট বাচ্চারা। আহিরার কোনো দিকে হুঁশ নেই, সে দিন দুনিয়া ভুলে গেছে। তাই কেউ তার দিকে বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, সেদিকে তার বিন্দুমাত্র খেয়াল নেই। রাজীব বেল বাজিয়ে নার্সকে ডাকে। কিয়ারার বা হাতটায় সম্পূর্ণ কাচের টুকরো ঢুকেছে। বেশ ভয়ানক অবস্থা তার উপর। কিয়ারা এত ছোট মানুষ, সব মিলিয়ে অনেকখানি রক্ত বের হয়ে গেছে। আহিরার কান্না থামছে না, মেয়েটার পা থেকেও রক্ত বের হচ্ছে। সারা রাস্তা সে খালি পায়ে এসেছে, তাই আরও ক্ষতবিক্ষত হয়েছে তার পা জোড়া। আহিরা কান্নার কারণে ঠিক মতো নিঃশ্বাসও নিতে পারছে না। তারপরও সে কোনো মতে বলতে থাকে, ভাইয়া, ওকে ওকে ঠিক করে দিন না। আমার বাচ্চাটা খুব কষ্ট পাচ্ছে ভাইয়া। ওর অনেক কষ্ট হচ্ছে। রাজীব আহিরার অবস্থাটা বুঝতে পারছে, তাই সে কিয়ারা শান্ত করার জন্য নরম কণ্ঠে বলে, আয়রা, শান্ত হও। আমি দেখছি বোন, তুমি শান্ত হও। রাজীবের কথায় যেন আহিরা নিজেকে শান্ত করতে পারল না। ধম করে ফ্লোরে বসে পড়ে সে। দাঁড়িয়ে থাকার মতো শক্তি কুড়োচ্ছে না তার, আর মনে হচ্ছে তার দু চোখ ছেয়ে অন্ধকার ছেয়ে নেমে আসছে। আহিরা কান্নারত অবস্থায় সামনে তাকাতেই চমকে ওঠে। কান্নার মাঝেই চোখ দুটো বড় বড় হয়ে যায়। নিজের চোখের সামনে কিয়ানকে বিস্মিত দৃষ্টিতে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখতে পায়। লোকটা তাকে দেখে পাথর বনে গেছে সম্পূর্ণ। কোনো নড়াচড়া নেই, এমনকি চোখের পলকও ফেলছে না লোকটা। আহিরারও একই অবস্থা, সে বুঝতেই পারেনি এখানে কিয়ানো রয়েছে। এখন কি হবে সে তো চায়নি এই মানুষটার মুখোমুখি হতে, কিন্তু নিয়তি বড্ড নিষ্ঠুর, আবার তাকে এই ভয়ানক অতীতের সামনে এনে দাঁড় করিয়েছে। আহিরার কেন জানি মনে হচ্ছে সে অন্ধকারে তলিয়ে যাচ্ছে। চোখের সামনে সব কিছু কেমন জানি অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। কিয়ানের মুখমণ্ডলটাও কেমন জানি অন্ধকারে হারিয়ে যাচ্ছে। একসময় সব কিছু অন্ধকার হয়ে গেল। আহিরা জ্ঞান হারিয়ে ফ্লোরে তার শরীরটা লুটিয়ে পড়ল। কিয়ান ধ্যান থেকে বেরিয়ে হলো। আহিরা ফ্লোরে লুটিয়ে পড়ার সাথে সাথে নিজের চোখের সামনে আহিরাকে দেখে সে বিশ্বাস করতে পারছে না আসলেই তার সামনে আহিরা দাঁড়িয়ে আছে। এটা আদৌ সত্য নাকি সে স্বপ্ন দেখছে কোনো? নিঃশব্দেই গভীর এক মুহূর্তের সময় যেন স্থবির হয়ে পড়েছে সব কিছু। ফ্লোরে পড়ে থাকা আহিরার নিস্তব্ধ দেহের দিকে কিয়ানের দৃষ্টি স্থির হয়ে আছে। তার মস্তিষ্ক স্থির, হৃদয় গতিহীন হয়ে আছে। মনে হচ্ছে সে নিঃশ্বাস নিতেও ভুলে বসেছে। কিয়ান ধীরে ধীরে আহিরার দিকে এগিয়ে আসে। তার পদক্ষেপগুলো ভারী, মনে হচ্ছে অদ্ভুতভাবে শক্ত হয়ে আসছে সব কিছু। হাঁটতেও বেশ কষ্ট হচ্ছে। কিয়ান ধীর গতিতে আহিরের পাশে হাঁটু গেড়ে বসে পড়ে। তার আঙুল কাঁপছে অস্বাভাবিকভাবে, তবুও সে ধীরে ধীরে তার হাতখানি আহিরার মুখশ্রীর দিকে এগিয়ে দেয় স্পর্শ করার জন্য। কেন দিল সে নিজেও জানে না। সে এই মুহূর্তে নিজের মধ্যে নেই। কিয়ানের মনে হচ্ছে সে কোনো স্বপ্ন দেখছে, যা সে রোজই দেখে। তাই তো ঠিক মতো লোচন জোড়া দীর্ঘ সময় বন্ধ করে গভীর নিদ্রায় তলিয়ে যেতে পারে না। রাতের পর রাত সে নিদ্রাহীন থাকে, যাতে করে এইসব বিষাক্ত স্মৃতি স্মরণ না হয়। সে ঘুমোতে পারে না, অভ্যাস নেই তার আহিরাকে ছাড়া ঘুমানোর। কিন্তু এই কয়েক বছর সে নিদ্রাবিহীনই কাটিয়ে দিয়েছে বেশিরভাগ সময়। এই অভ্যাস তার ছিল না, কিন্তু কিছু মানুষ জীবনে আসে বদভ্যাসের মতন, আর আহিরা ছিল কিয়ানের সবচেয়ে বড় বদভ্যাস। না পাল্টানোর সাধ্য কিয়ানের আজও হয়ে ওঠেনি। কিয়ান কম্পিত হাতে আহিরার মুখশ্রীর ওপর অবাধ্যভাবে লেপ্টে থাকা চুলের গোছা সরিয়ে দেয়। চুল সরাতেই চুলের আড়াল ঢেকে থাকা সেই পরিচিত মুখশ্রী দৃশ্যমান হতেই কিয়ানের হৃদস্পন্দন কেমন জানি থমকে ওঠে। বুকের বাঁ পাশটা কেমন জানি চিনচিন ব্যথা করে উঠছে তার।
কিয়ানের গলা শুকিয়ে শুকনো মরুভূমিতে পরিণত হয়েছে। তাই কয়েকবার শুকনো ঢোক কেড়ে নিল কয়েক দফা। তারপরও যে এই শুকনো তৃষ্ণা মেটানো না, মনে হচ্ছে তার ভেতরে এক অদ্ভুত ধরনের তৃষ্ণায় যে তৃষ্ণার্থ হয়ে আছে। তার ওষ্ঠদয়গুলো সে জিহ্বার মাধ্যমে কয়েকবার ভিজিয়ে নিল, কিন্তু আবারও ওষ্ঠদয়গুলো শুকিয়ে কাট হয়ে যাচ্ছে। এমনকি কিয়ানের চোখের পলক পড়ে না। বহুক্ষণ যেন সে ভয় পাচ্ছে পলক ফেললেই দৃশ্যটা বিলীন হয়ে যাবে। কিয়ান কাঁপা কাঁপা গলায় স্পষ্ট স্বরে বুড়ি উচ্চারণ করে, আহিরা। বলেই নিচে পড়ে আহিরা নিস্তেজ দেহটা নিজের বক্ষ পিঞ্জিরায় চেপে ধরল। এমনভাবে আঁকড়ে ধরেছে মনে হচ্ছে একটু ছেড়ে দিলেই আবারও আহিরা তার কাছে থেকে বিলীন হয়ে যাবে, আবার হারিয়ে যাবে না ফেরার দেশে। কিয়ান একদমই নিজের মধ্যে নেই। আশেপাশে কি হচ্ছে না হচ্ছে সেদিকে তার বিন্দুমাত্র খেয়াল নেই। তার মস্তিষ্কে শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছে, সেটা হলো তার আহিরা তার কাছে রয়েছে, একদম তার সাথে মিশে রয়েছে। যদি ছেড়ে দেয় তাহলে আবারও হারিয়ে যাব কোথাও। আহিরাকে হারিয়ে ফেলার তীব্র দহনে পুড়ছে কিয়ান। কিয়ানের এই ভয়ঙ্কর নিশ্চুপতা বর্ণনা করছে তার রূপ ফিরে পেয়েছে। কেবিনের নার্সগুলো প্রবেশ মাত্রই কিয়ানের মতো মানুষকে এইভাবে একটা মেয়েকে নিজের বুকের সাথে জড়িয়ে রাখতে দেখে তারা বেশ কিছুটা অবাক হয় বটে, কিন্তু রাজীবের ডাক শুনে তারা সেদিক থেকে চোখ সরিয়ে রাজীবের দিকে এগিয়ে যায়। রাজীব এক পলক আহিরা আর কিয়ানের অবস্থাটা দেখেছে, তাই সে কিয়ানের ছোট্ট দেহটা আস্তে করে কোলে তুলে নিয়ে বাহিরে অন্য কেবিনে চলে যায়। এমনিও যেতে হতো, এই মুহূর্তে কিয়ানকে একটু সময় দেওয়া উচিত, কারণ সে খুব ভালো করেই কিয়ানের মনের অবস্থাটা উপলব্ধি করতে পারছে। সে নিজেই তো যখন আহিরাকে সশরীরে নিজের সামনে জীবিত অবস্থায় দেখেছিল তারও একই অবস্থা হয়েছিল, কিন্তু কিয়ানের দিকটা সম্পূর্ণ ভিন্ন। আহিরা কিয়ানের ভালোবাসা, তাই কিয়ানের জন্য এই ধাক্কাটা সামনে ওঠার সময় দরকার। রাজীব খুব ভালো করেই জানে কিয়ান মুখে যতই বলুক সে আহিরাকে ঘৃণা করে, আহিরাকে নিজের জীবনে কোনো দিনও আনবে না, আরও অনেক কিছুই, কিন্তু দিন শেষে কিয়ানি আহিরার মধ্যেই আবদ্ধ আজও। রাজীব নার্সদের নিয়ে সেখান থেকে বাহিরে চলে যায়। এখন সারা কেবিন জুড়ে নিস্তব্ধতা বিরাজমান, শুধুমাত্র কিয়ানের ভারী নিঃশ্বাসের শব্দ বিরাজমান করছে। কিয়ান কাঁপা কাঁপা সাত কণ্ঠে বলতে থাকে, তুই কি সত্যি ফিরে এসেছিস? তুই কেন আমাকে এত যন্ত্রণা দিস? আমাকে কি তোর মানুষ মনে হয় না? কথা শেষ হতে কিয়ান দু চোখ বুঝে নেয়। কথা বলার শক্তিটুকুও সে পাচ্ছে না। কেমন জানি মনে হচ্ছে সবকিছু তার ভ্রম, যা একটু পরেই কেটে যাবে। তাই সে আর কথা বলে এই মুহূর্তটা নষ্ট করতে চাইল না, শুধুই নিজের সাথে আঁকড়ে ধরে রাখলো আহিরাকে। আহিরাকে আবার নিজের কাছে ফিরে পাওয়ার দহন তাকে প্রতিনিয়তই প্যারা দেয়, কিন্তু যখনই আহিরার করা কর্মকাণ্ড স্মৃতিচারণ হয় তখন ইচ্ছে করে সব কিছু ধ্বংস করে দিতে। বেশ কিছু সময় অতিবাহিত হয় কিয়ান নিজের হুঁশে ফিরে আসতেই তার বুকে শক্ত করে লেপ্টে থাকা আহিরার দিকে দৃষ্টিপাত করে। এতক্ষণ ধরে সে সত্যি ভাবছিল সে কোনো ভ্রমের মধ্যে ছিল, কিন্তু এখন মনে হচ্ছে চোখের সামনে যা কিছু ঘটছে সবাই সত্যি। কিয়ান শান্ত অবাক দৃষ্টিতে এখনো নিস্তেজ হওয়া আহিরাকে দেখছে। কাঁপা কাঁপা হাতে সে আহিরার গোটা মুখশ্রীতে তার হাতের পরশ ছুঁয়ে দিতে থাকে। সামনে থাকা মেয়েটার সব কিছুই আহিরার মতো, কিন্তু এটা কি করে সম্ভব? সত্যি কি এটা আহিরা? হ্যাঁ, এটাই তার আহিরা, কারণ সে আহিরার শরীরের মাতাল করা গন্ধ চেনে, খুব ভালো করে চেনে, কারণ এই মাতাল করা গন্ধে সে বরাবরই হারিয়ে যেত। একটু আগের ঘটে যাওয়া পরপর সব ঘটনাই কিয়ানের মস্তিষ্কে নাড়া দিয়ে উঠতেই কিয়ান একটু দূরে সরে যায়। এই বেঈমান নারী তাকে আবারও ধোঁকা দিয়েছে। বেঁচে থেকেও মৃত হয়েছিল এতদিন, আর একটু আগে বাচ্চাটা কাটছিল। নিজের বাচ্চা দাবি করছিল কেন? কিয়ান আহিরাকে দেখতে এতটাই মগ্ন ছিল যে বাচ্চাটার দিকে সে তাকাতেই ভুলে বসেছিল। সে সময় মুহূর্তের মধ্যে বুঝে গেল কিয়ান এই নারী আবারও তার সাথে ভীষণভাবে বেইমানি করেছে। কিয়ানের মুহূর্তের মধ্যেই শান্ত মুখের আদল পরিবর্তন হয়ে অগ্নিশিখায় পরিণত হতো। অগ্নি শিখার মতন কপালের রগ, হাতে উল্টো পিঠের রগ পর্যন্ত ফুলে উঠত তৎক্ষণাৎ। কিয়ানের চোখের সামনে আহিরার কোলে থাকা বাচ্চাকে নিয়ে আহাজারি করা মুহূর্তগুলো মনে আসতেই সে আরও হিংস্র হয়ে উঠল। কিয়ান তার বুকের মধ্যে পড়ে থাকা আহিরার বাহু জোড়া সোজা করল।
কিয়ানের শক্ত হাতের খাবার টানে নিস্তেজ হয়ে থাকা আহিরা পড়ে যেতে নিলে কিয়ান শক্ত হাতে আহিরাকে ধরে রাগে হিস হিস করতে করতে চিৎকার দিয়ে বলতে থাকে, তুই আবারও বেইমানি করলি। একের পর এক বেইমানি করে যাচ্ছিস তুই। বলেছিলাম আমার সাথে বেইমানি না করতে, তারপরও করলি। বার করলি তুই। কিসের কমতি ছিল তোর? একটা দিয়ে হয় না তোর? কিরে কথা বল। কিয়ানের এই হিংস্রতা আহিরা দেখতে পেল না। হয়তো জ্ঞান থাকলে এতক্ষণে কি হতো আল্লাহ মালুম। কিয়ান আহিরার এই নিশ্চুপ থাকাটা হয়তো পছন্দ হলো, তাই কিয়ান আহিরাকে নিজের কাছ থেকে সরিয়ে উঠে টেবিলের ওপরে রাখা পানির গ্লাসটার পানিগুলো সোজা আহিরার মুখের উপর ছুঁড়ে মারে। পানি ছুঁড়ে মারার কিছু সময় পর আহিরার চোখের পাতা নড়ে ওঠে, কিন্তু দুর্বলতা থাকার কারণে সম্পূর্ণ চোখ মেলে তাকাতে পারল না। আহিরাকে এমন করতে দেখে ক্ষিপ্ত কিয়ান আহিরার বাহুতে দানবের মতো থাবা দিয়ে এক টানে দাঁড় করাতে আহিরা পা ভেঙে পড়ে যেতে নিলে কিয়ান দ্রুত হাতে আহিরার লতানো কোমর আঁকড়ে ধরে নিজের সাথে মিশিয়ে নেয়। কিয়ান অনেক শক্ত হাতে কোমর চেপে ধরার কারণে আহিরা ব্যথায় চোখ বন্ধ থাকা অবস্থায় খুকরিয়ে ওঠে। আহিরার ব্যথাতুর ভঙ্গিমা দেখেও কিয়ানের ওপর কোনো প্রভাব ফেলল না। সে আগে থেকে দ্বিগুণ হিংস্র গলায় চিৎকার করে ওঠে, চোখ খোল। তোর এসব নাটক দেখতে ভালো লাগছে না। তুই এতটা খারাপ হবি জানা ছিল না। আমার প্রশ্নের জবাব দে। তুই বেঁচে ছিলি, কিন্তু তারপরও এত বছর অভিনয় করে গেছিস যে তুই আর নেই। আহিরা দুর্বলভাবে তার চোখ জোড়া মেরে নিজের অতি কাছে থাকা কিয়ানের হিংস্র মুখশ্রীর দিকে পিচ পিচ করে তাকিয়ে রায়। সে সব শুনেছে এই মুহূর্তের প্রতিটা কথা, যা কিয়ান মাত্রই বলল। দীর্ঘ সময় পর কিয়ানকে নিজের এতটা কাছে দেখে না চাইতেও আহিরার চোখের কার্নিশ বেয়ে অঝরে অশ্রু গড়াতে থাকে। সেটা সুখে নাকি দুঃখে সেটা আহিরা নিজেও জানে না। শুধু এটাই জানে তার সামনে কিয়ান দাঁড়িয়ে আছে, তাও অতি নিকটে। আহিরাকে কিছু না বলতে দেখে কিয়ান আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। সে আহিরাকে নিজের থেকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিতেই আহিরা পড়ে যেতে নেয় দুর্বল শরীর নিয়ে, কিন্তু কোনো রকমে সে সামনে উঠে দুর্বল পায়ে শটান হয়ে দাঁড়িয়ে পড়ে। এখনও অবাধ্যভাবে তার চোখ দিয়ে পানি পড়ছে, পড়েই চলেছে, থামার কোনো নাম নাই। আতঙ্কিত আহিরা ভাবতেই পারেনি আজকে এইভাবে কিয়ানের সামনে পড়তে হবে। একটি বারের জন্যও সে কিয়ানের উপস্থিতি খেয়াল করেনি। হঠাৎই কিয়ানের কথা মাথায় আসতেই আহিরা আরও অস্থির হয়ে ওঠে। সে চোখ বুলিয়ে সারা কেবিন জুড়ে কিয়ারাকে খোঁজার চেষ্টা করে, কিন্তু কোথায় কিয়ারাকে দেখতে না পেয়ে আহিরা আরও অস্থির হয়ে ওঠে। পাগলামোর মতো ফুপিয়ে কেঁদে ওঠে, সব ভুলে কিয়ানের দিকে তাকিয়ে কান্না করতে করতে বলে ওঠে, আ- আমার আমার বাচ্চাটা কোথায়? ও কোথায় বলো না? আমার আমার বাচ্চা। বাচ্চাটার কথা শুনে কিয়ান রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে তেড়ে এসে আহিরার গালে তীব্র জোরে চেপে ধরে দাঁতে দাঁত পিষে বলতে থাকে, বাচ্চা বাচ্চা করছিস কেন? একবারও বুক কাঁপলো না তোর? বেইমান কোথাকার! আমার প্রশ্নের জবাব দে। কেন করলি আমার সাথে এইসব? কি কমতি ছিল তোর? টাকা পয়সা সবই তো তোর পায়ের কাছে ছিল, তারপরও কেন করলি? ব্যথায় আহিরা মুখ দিয়ে কোনো শব্দ বের করতে পারল না কান্না ছাড়া। আহিরা কি করবে বুঝতে পারল না। কিয়ান কোনোভাবেই থামাতে পারছে না, বুঝতে পারছে সে এখানে আসাটা তার জন্য কতটা ভয়ানক হয়ে গেছে। সেও বা কী করবে? এমন পরিস্থিতিতে আপন কাউকেই দরকার ছিল তার, সেটা রাজীব, তাই সে এখানেই এসেছে। কিয়ান আবারও বলে ওঠে, একই ভুল আমি বারবার সইতে পারবো না। তুই কি ভেবেছিস আমার থেকে লুকিয়ে তোর নাগরের সাথে সুখে সংসার করবি? বাচ্চা পয়দা করেছিস? কিভাবে পারলি তুই? তুই এতটা নোংরা হয়ে গেছিস? বলেই আহিরাকে নিজের কাছ থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। আয়রা টাল সামলাতে না পেরে নিচে পড়ে যায় খই হারিয়ে। আয়রার মনে হচ্ছে এখনই মারি খুলে হাতে খুলে আসবে তার। ছাপ পড়ে গেছে তার মুখে। আয়রা কি করবে বুঝতে পারছে না। একদিকে কিয়ান আর একদিকে কিয়ানা। কিয়ানকে সে বোঝাতেও চাইলেও কিয়ান বুঝবে না। সে জানে এই মুহূর্তে তার কিয়ানার কাছে থাকাটা সবচেয়ে জরুরি। তাই সে নিচ থেকে উঠে ক্যাবিন থেকে বাহিরে যেতে চাইলে কিয়ান আহিরার হাতের কবজি তীব্র জোরে টেনে ধরতে আহিরা টাল সামলাতে কিয়ানের বুকে আসছে পড়ে। কিয়ান রাগে হিস হিস করতে করতে বলে, কই যাস বেইমানের বাচ্চা? আমার জীবনটা শেষ করে দিতে উঠে পড়ে লেগেছিস কেন? তুই বেঁচেছিলি তাহলে এতদিন মরার নাটক করেছিস কেন? বল, উত্তর দে। না হলে সত্যি বলছি জানে মরবি তুই। আহিরা অস্থির হয়ে কাঁদতে কাঁদতে বলে ওঠে, দয়া করে আমার মেয়েটার কাছে যেতে দিন না। ও অনেক কষ্ট পাচ্ছে, জানেন।
ওর তো বেরোচ্ছে অনেকগুলো, দেখুন না, আমার গায়ে লেগেছে, ও অনেক কষ্ট পাচ্ছে। এত দরদ লাগছে নাগরের মেয়ের জন্য, আর আমার সাথে যা করেছিস তার জন্য তোর মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা নেই? তুই আমার বউ হয়ে অন্যের সাথে কিভাবে সম্পর্কে জড়াস? আবার বাচ্চাও জন্ম দিয়েছিস। আমি কি তোর শরীরে ক্ষুধা মেটাতে পারতাম না যে এত ছেলের সাথে শুতে হয়েছে? কিয়ানের কথা শুনে আহিরা নিজের ভাষা হারিয়ে ফেলেছে। আহত হলো আবারও সেই কিয়ানের তিক্ত কথাধারা। মানুষটা কি করে তার চরিত্রের ওপর আঙুল তুলছে, সেই আগের মতোই। মানুষটা আজও তাকে একইভাবে ভুল বুঝছে। আহিরা নিজের কান্না দমিয়ে কোনো রকমে বলে ওঠে, চুপ চুপ করুন, চুপ করুন, যেতে দিন আমায় প্লিজ। এত দরদ লাগছে ওই নোংরা বাচ্চাটার জন্য? নষ্টামের ফলের জন্য এত বুক পড়ছে তোর? আর আমার বুকে যে অগ্নিগিরি চলছে সেটার কি? আহিরা আর সহ্য করতে পারল, নিজের ব্যাপারে সইতে পারলেও নিজের বাচ্চার ব্যাপারে সে একদমই মেনে নিতে পারে না। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে সে সজোরে কিয়ানের গালে থাপ্পড় বসিয়ে দেয়। তার বাচ্চা নষ্টামির ফল নয়, তার বাচ্চা পবিত্র। কিয়ানের গালে থাপ্পড় মারার পর আহিরার হুঁশ ফিরে সে কী করেছে। এদিকে আহিরার থাপ্পড় মারা যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করল। জীবনে কেউ তার গায়ে হাত তোলা দূরের কথা, চোখ রাঙিয়ে কথা বলার সাহস পায়নি। সেখানে থাপ্পড় তো দূরের কথা, কিয়ানের দু চোখে হিংস্রতায় লালচে রূপ ধারণ করেছে। মনে হচ্ছে রক্ত ঝরছে সেখান থেকে। কিয়ান তৎক্ষণাৎ আহিরার গাল চেপে ধরে। অসুস্থ আহিরার গালের মাড়ি ছিঁড়ে যাওয়ার উপক্রম হলো কিয়ানের শক্ত হাতের থাবায়। হিংস্রত কিয়ান রাগে হিসিয়ে আহিরার চোখে চোখ রেখে বলল, গায়ে হাত তুলিস তুই, তোর সব মেনে নিতাম, কিন্তু সেটা তুই আমার হলে। কিন্তু তুই তো আমার নেই রে। আমার এমন নোংরা মেয়ে চাই না। তোর মতো পতিতাকে আমার মতো অদ্রিয়ান কিয়ান চৌধুরী ফ্রিতেও পাত্তা দেয় না, বুঝলি? কিয়ানের প্রতিটা কথা আহিরাকে ভীষণভাবে ভেঙে গুড়িয়ে দিল। কিয়ানের বলা প্রতিটা কথা যেন ধারালো তীরের মতো বিচ্ছে তার হৃদয়। মনে হচ্ছে কেউ তার হৃদয় বরাবর তীর বিধে দিচ্ছে। কিয়ান তাকে এতটা ঘৃণা করে তার জানা ছিল না। সে ভীষণ রকমের ভালোবাসে তার স্বামীকে, কিন্তু এই লোকটা তাকে বিশ্বাসই করে না। এখনও সেই আগের মতোই ঘৃণা করে, হয়তো আগের থেকে বেশি ঘৃণার পরিমাণটাও বেড়ে গেছে সময়ের সাথে সাথে। আহিরার শক্তি নেই যে সে কিয়ানের কথাগুলোর প্রতি উত্তর দেবে, কারণ সে জানে সে বললেও কিয়ান বিশ্বাস করবে না কোনোভাবেই। তাই আর নিজের জন্য আর সাফাই গাইতে ইচ্ছে করল না। আহিরা কিয়ানের চোখে চোখ রেখে ভাঙা কণ্ঠে বলে, আচ্ছা জান, আমি নোংরা, পতিতা সব, তাও এখন আমায় যেতে দিন। আমার বাচ্চা কষ্ট পাচ্ছে, আমার মুখ দেখতে হবে না আপনার। আহিরার কথা শুনে কিয়ান আরও দ্বিগুণ জোরে আহিরাকে চেপে ধরে নিজের সাথে। আহিরার ব্যথায় চোখ দুটো বন্ধ করে নেয়। কিয়ান আহিরার কান্নারত মুখশ্রীর দিকে তাকিয়ে আহিরার চুলের মুঠি শক্ত করে চেপে ধরে দাঁতে দাঁত খিচিয়ে বলে, নষ্টামির ফলের জন্য এত চিন্তা হচ্ছে তোর? লজ্জা করলো না তোর? একবারও বুক কাঁপলো না তোর? আহিরা এবার আর সহ্য করতে পারে না। বারবার কিয়ারাকে এইভাবে নষ্টামির ফল বলছে, যেটা সে একদমই মা হিসেবে মেনে নিতে পারছে না। তাই কিয়ানের শক্তপোক্ত বুকে নিজের সব শক্তি দিয়ে ধাক্কা দিয়ে নিজেকে কিয়ানের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে কান্না করতে করতে চিৎকার দিয়ে বলতে থাকে, না, লজ্জা করছে না। লজ্জা কেন করবে আমার? আমি তো কোনো পাপ করিনি যে লজ্জা পাবো। আর বারবার আমার বাচ্চাকে এইসবের মাঝে টানবেন না একদমই। আমাকে যা ইচ্ছে বলুন, সহ্য করে নিব, কিন্তু আমার বাচ্চাকে নিয়ে একটা কথাও বলবেন না। ও আমার বাচ্চা, আর ও কোনো নষ্টামির ফল না যে আপনি ওকে এইসব বলবেন। এই কথা বলে তীব্র জোরে আহিরার গলাটা চেপে ধরে কিয়ান। এত জোরে আহিরার গলা চেপে ধরে যেন নিঃশ্বাস আটকে আসে। অতিরিক্ত চাপে আহিরার চোখ মুখ নীল হয়ে যায়, যে সেটা খেয়াল করতে কিয়ান আহিরার গলা ছেড়ে দেয়। গলা ছাড়া মাত্র খুব খুব করে কেসে ওঠে একাধারে। এতক্ষণ মনে হচ্ছিল আর একটু হলেই মারা পড়বে সে। এই দুনিয়ার মায়া ত্যাগ করে চির বিদায় নেওয়ার সময় এসে গেছে। আহিরা নিজেকে কিছু সময় শান্ত করে চিৎকার করে কান্না করতে করতে ভাঙা কণ্ঠে বলে, বেমানি আমি না, আপনি করেছেন, বুঝলেন মিস্টার আদ্রিয়ান কিয়ান চৌধুরী? খুব তো বড় বড় কথা বলেছিলেন। আমাকে ছাড়া আর কাউকে জীবনে জায়গা দিবেন না, তাহলে রিয়াকে কেন বিয়ে করেছেন? হ্যাঁ, মানলাম আমি ছিলাম না আপনার জীবনে, তাই আপনিও আমাকে সম্পূর্ণ উপেক্ষা করে আবার বিয়ে করে নিবেন? বাহ! তাহলে সবচেয়ে বড় বেঈমান আপনি হলেন, আমি না, বুঝলেন? নিজের দিকে তাকিয়ে দেখুন আগে, আর নিজেকে প্রশ্ন করুন, আপনি কি আদৌ আপনার কথা রেখেছেন? আমি মেনে নিলাম আমি পৃথিবীর সবচেয়ে জঘন্যতম মেয়ে। আপনার সাথে বেইমানি করেছি আমি, কিন্তু আপনি তো ভালো, তাই না? তাহলে আপনি কেন বেইমানি করলেন মিস্টার আদ্রিয়ান কিয়ান চৌধুরী?
আহিরার কথাগুলো কিয়ানের রাগ বাড়ানোর জন্য যথেষ্ট ছিল। কিয়ান সামনে থাকা টেবিলের ওপর থাকা কাচের ভারী গ্লাসটা নিজের সব শক্তি দিয়ে নিচে ছুঁড়ে মারতেই সেটা মুহূর্তের মধ্যে বিকট শব্দ করে ভেঙে যায়, ফ্লোরে ছড়িয়ে যায়। কিয়ান এক এক করে কেবিনে থাকা সকল জিনিস লণ্ডভণ্ড করতে থাকে। কয়েক মিনিটের ভেতরে সারা কেবিনে নকশা পাল্টে গিয়েছে, সবকিছু এলোমেলো ভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর এইসব করার কারণে কিয়ানের হাতে প্রচণ্ড রকমের আঘাতও পেয়েছে, যার কারণে রক্ত পড়ছে তার হাত বেয়ে টপ টপ করে। এদিকে আহিরা ভয়ে জড়সড় হয়ে কানে হাত দিয়ে চোখ বন্ধ করে অশ্রু বিসর্জন দিচ্ছে। তার সাহস নেই এই মুহূর্তে কিয়ানকে গিয়ে থামানোর। যদি সব কিছু আর 5টা দম্পতির মতো হতো তাহলে আহিরা এইভাবে ভয় পাওয়া দেখে কিয়ান থেমে যেত, আর আহিরা থামতে বললে সে মুহূর্তের মধ্যে থেমে যেত। কিন্তু আজকের ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন। আহিরা যদি এখন কিয়ানের কাছে যায় তাহলে কিয়ান আরও বড় কিছু করে বসবে রাগের বশে, তাই তার থেকে দূরে থাকাটাই ভালো। আহিরা এবার ভয়ে ভয়ে চোখ মেলে তাকাতেই সারা কেবিনে ভয়ানক অবস্থা দেখে সে কিয়ানের দিকে তাকাতেই দেখতে পায় কিয়ানের হাত থেকে টপ টপ করে রক্ত পড়ছে। সেটা দেখে আহিরা না চাইতেও অস্থির হয়ে পড়ে। সে সব ভুলে নিজের রক্তাক্ত পা নিয়েই কিয়ানের কাছে ছুটে গিয়ে তার হাতটা নিজের কাছে নিতে চাইলে কিয়ান এবার তীব্র ক্ষোভে আহিরাকে নিজের কাছ থেকে ঝটকা মেরে সরিয়ে দিয়ে রাগে চিৎকার করে বলতে থাকে, দরদ দেখাস? তোকে বলেছি দরদ দেখাতে? এই আত্রিয়ান কিয়ান চৌধুরী কারো দরদের কাঙ্গাল না, বিশেষ করে থোর দরদের তো একদমই না। আমাকে ছুতে চাস কিভাবে? তোর কি ছোঁয়ার মতো ক্ষমতা আছে? দূরে থাক বেইমানের বাচ্চা। আমাকে জীবিত রেখে অন্যের সাথে সংসার করছিস, আবার আমাকেই বলছিস আমি বেইমানি করেছি। নিজের মতো কি সবাইকে মনে হয় তোর? তুই বারবার বেইমানি করবি আর আমি সেটা সহ্য করবো ভেবেছিস? তোকে ভালোবেসেছিলাম বলেই এই আদ্রিয়ান কিয়ান চৌধুরীকে এত সস্তা মনে হয় তোর, না? বলতে বলতে আহিরার গায়ে আবার হাত তুলতে যাবে সেই মুহূর্তে রাজীব কেবিনে প্রবেশ করে তাড়াহুড়ো করে। রাজীব কেবিনে প্রবেশ মাত্রই চারিদিকে নজর বোলাতেই তার কেবিনের এই বেহাল দশা দেখতে পায়। কেবিনের বাহিরে মানুষ জড়ো হয়েছে ভেতরের এইসব ভাঙচুরের শব্দ শুনে। সকলে অতি আগ্রহের সাথে এদিকেই তাকিয়ে রয়েছে। এর জন্য অবশ্য সমস্যাও হচ্ছে, কারণ এটা একটা হসপিটাল, তাই চিৎকার চেঁচামেচির কারণে অন্য সব বাকি মানুষ সহ রোগীদের সমস্যা হতে পারে। তাই রাজীব কিয়ারাকে ড্রেসিং করে দিয়ে এখানে এসেছে। মেডিসিনের জন্য কিয়ারা এখন ঘুমাচ্ছে। বেশ ভালোভাবে কিয়ারা নরম মাংসে কাঁচের টুকরোগুলো ঢুকে গিয়েছিল। একপাশের হাতেই সব কাঁচের টুকরোগুলো বিঁধে গিয়েছিল। রাজীব তাড়াতাড়ি করে এগিয়ে এসে কিয়ান আর আহিরার মাঝখানে দাঁড়িয়ে পড়ে। সে একবার দৃষ্টি ঘুরিয়ে আহিরার দুর্বল মুখশ্রীর দিকে তাকিয়ে বুঝতে পারে এই রকম বারবার হতে থাকলে মেয়েটা আবারও জ্ঞান হারাবে। আর কিয়ানের হাতের অবস্থাও তেমন একটা ভালো না, তাই সে কিয়ানকে শান্ত করার জন্য বলে ওঠে, কিয়ান, কাম ডাউন প্লিজ। তোর হাতের অবস্থা ভালো না, শান্ত হয়ে বস। আমি নার্সকে বলে তোর হাতের ড্রেসিং করার ব্যবস্থা করছি। আর আহিরা, তুমি শান্ত হও, নাহলে আবার সেন্সলেস হয়ে পড়বে বোন। এদিকে কিয়ান হঠাৎই রাজীবের কলার চেপে ধরে তার চোখে চোখ রেখে রাগের সাথে বলে ওঠে, রাজীব, তুই কি জানতি বেইমানের বাচ্চা বেঁচে আছে? অ্যান্সার মি রাজীব, ডিড ইউ নো দ্যাট? রাজীব কি বলবে বুঝতে পারছে না। সে নিজেও তো কয়েকদিন হয় জেনেছে আহিরা বেঁচে আছে, আর আহিরা বোন হিসেবে আবদার করেছিল যাতে তার ব্যাপারে কোনো কিছু কাউকে না বলে, তাই সে চুপ ছিল। নাহলে সে কিয়ানকে সব কিছু জানাতে চেয়েছিল। কিন্তু এখন সে কি করবে? রাজীব কিয়ানের দিকে তাকিয়ে শান্ত করার জন্য আবারও বলে ওঠে, কিয়ান, এইসব নিয়ে পরে কথা বলি। আগে তোর হাতটা ব্যান্ডেজ করে নে, তারপর শান্ত হয়ে কথা বলি আমরা। রাজীবের কথা শেষ হতে কিয়ান রাজীবকে ধাক্কা মেরে দূরে ঠেলে দিয়ে রাগে আবারও চিৎকার করে বলে ওঠে, Shut up! এর মানে তুই সব জানতে, আগে থেকেই সব কিছু জানতে, তারপরেও ভান করেছিস কিছুই জানিস না। তুই এই বেইমানের মতোই বেইমানি করেছিস আমার সাথে। তোরা সবাই এক। কিয়ান, তুই আমাকে ভুল বুঝেছিস। আমার কথাটা তো শুনবি এখন। তুই রেগে আছিস তাই আমি যাই বলি না কেন তুই ভুল বুঝবি। আর কিছু বলার বাকি আছে তোর? মানে তোরা এত মিথ্যে বলিস কিভাবে? এই মেয়েকে দেখেছিস? এই ছলনাময়ী আমাকে ধ্বংস করে দিয়েছে দিনের পর দিন। কিসের কমতি ছিল ওর? হ্যাঁ, তুই তো আমার বন্ধু কম ভাই বেশি ছিলে রে। তাহলে তুই এমনটা কিভাবে করতে পারলি? কিয়ানের কথা শুনে আহিরা দু হাতে মুখ চেপে ধরে ফুপিয়ে কাঁদতে লাগল। সে কোনো বেইমানি করেনি। ভালোবাসার মানুষের সাথে কেউ কি বেইমানি করতে পারে? আহিরা কিয়ানকে ভীষণ রকমের ভালোবাসে, আর সে কি করে এই মানুষটাকে ঠকাবে?
এদিকে কিয়ান তার কথা শুনে শেষ করে রাগে কিরমির করে তৎক্ষণাৎ কক্ষ ছেড়ে বেরিয়ে গেল। যাওয়ার সময় দরজার করা আঘাত দেয়াল সহ দরজাটি কেঁপে উঠল দেয়ালের সঙ্গে বাড়ি রেগে। বাহিরে থাকা মানুষগুলো কিয়ানের যাওয়ার দিকে তাকিয়ে রইল। কিয়ান বের হওয়ার পর কিছু সময় পরই আহিরার দুর্বল শরীরটা আবারও মাটিতে লুটিয়ে পড়ল। রাজীব তাড়াতাড়ি করে এগিয়ে এসে আহিরাকে ধরল। সে কিয়ানকে নিয়ে চিন্তিত, কারণ রাগের বশে কি করে বসবে ছেলেটা আল্লাহ জানে। এখন যদি একা ড্রাইভ করে তাহলে রাস্তায় অ্যাক্সিডেন্ট করতে পারে। সে নার্সকে ডেকে আহিরাকে অন্য একটা ক্যাবিনে নিয়ে যেতে বলে তাড়াতাড়ি করে কিয়ানের পিএ আরিয়ানকে ফোন করে কিয়ানের লোকেশন ট্র্যাক করে তার কাছে পৌঁছাতে বলে দিয়ে আহিরার কাছে চলে যায়। প্রতিদিনের ন্যায় আজও পশ্চিম আকাশে ধীরে ধীরে ঢলে পড়ছে রক্তিম সূর্য, যেন গলিত সোনা নিঃশব্দে ঢুকে যাচ্ছে দিগন্তের কোণে। গোধূলির আবছা আলোয় আকাশ রাঙা হয়েছে পাকা জারিমের মতো। দালানের জানালাগুলোয় সূর্যের শেষ কিরণ ঝিকমিক করে উঠছে। ব্যস্ত নগরের কোলাহল ধীরে ধীরে আরও ব্যস্ত হয়ে পড়েছে তাদের কাজে। কেউ কেউ ক্লান্ত মুখে বাড়ির পথের দিকে যাচ্ছে। হসপিটালের কেবিনে আহিরার নিস্তেজ শরীরটা বেড়ে পড়ে রয়েছে, আর তার পায়ে ব্যান্ডেজ করা, এছাড়া হাতে স্যালাইনের ক্যানোলা লাগানো। বাইরে থেকে আসা সূর্যের কিরণ কোমল রোশনি আহিরার মুখের ওপর পড়ছে অনেকক্ষণ ধরেই। চোখ বন্ধ করা অবস্থাতেও এই সূর্যের আলো বেশ বিরক্ত করে তুলছে ইফাকে। তাই কিছু সময় যেতেই আহিরা পট করে চোখ খুলে ফেলে। চোখ খুলতে মাথায় তীব্র ব্যথা অনুভব করে চোখ খুলে রাখতেও তার বেশ কষ্ট হচ্ছে। আহিরা বুঝতে পারল না সে আসলে কোথায়। আশেপাশে চোখ বুলিয়ে বোঝার চেষ্টা করো, কারণ তার মস্তিষ্ক এখন সম্পূর্ণ ফাঁকা। কিছু সময় পর পার হতেই এক এক করে সকল ঘটনা তার স্মরণে আসতেই আহিরা কেঁপে ওঠে। সে কি কোনো স্বপ্ন দেখছিল, নাকি যা কিছু হয়েছে সবই সত্যি? আহিরা কিয়ারাকে দেখার জন্য কোনো রকমে স্যালাইনের ক্যানোলাটা খুলে ফেলে ফ্লোরে পা রাখতেই তীব্র ব্যথায় আহ করে ওঠে। পায়ের দিকে তাকালেই নিজের পায়ের বেহাল দশা দেখতে পায়। দুপায়ে ব্যান্ডেজ করা, আর এইভাবে হাঁটতে নিলে আবার রক্ত বের হবে। কিন্তু আহিরার সেদিকে কোনো চিন্তা নেই। তার যত চিন্তা এখনই সব কিয়ারাকে ঘিরে। তার বাচ্চাটা কেমন আছে আল্লাহ মালুম। আহিরা কোনো মতে উঠে দাঁড়িয়ে খোঁড়াতে কেবিন থেকে বের হয়ে আসে। পায়ে চাপ পড়ার কারণে আবার রক্তপাত শুরু হয়েছে, কিন্তু আহিরার বিন্দুমাত্র খেয়াল নেই। কেবিনের বাইরে এসে সে বুঝতে পারল কিয়ারা কোথায় আছে। আর এই এরিয়াটাও একটু ভিন্ন দেখে বোঝা যাচ্ছে এদিকটায় ভিআইপি মানুষদের জন্য। আহিরা কি করবে ভেবে না পেয়ে তার পাশ দিয়ে যাওয়া একটা নার্সকে জিজ্ঞেস করে, আমাকে একটু বলতে পারবেন ডক্টর রাজীব কোথায়? আর একটা বাচ্চাকে দেখেছেন? হাতে কাঁচ ঢুকেছে। আমার বাচ্চাটা কোথায় আছে জানে বলুন না। নার্সটা আহিরার কথা শুনে আহিরাকে পর্যবেক্ষণ করে তার দিকে তাকিয়ে পড়ে। আপনি তো অসুস্থ, রেস্ট করুন। আমি ঠিক বলতে পারছি না, দাঁড়ান। আমি ডাক্তার রাজীবকে ডাকছি, ততক্ষণ আপনি কেবিনে গিয়ে বসুন। প্লিজ তাড়াতাড়ি করুন। আহিরা আবারও কেবিনে ফিরে যায়, কিন্তু শান্ত হয়ে বসে থাকতে পারছে না। আহিরার চোখের কোণে অশ্রুকণা চিকচিক করছে। কিয়ানের বলা প্রতিটা কথা তার শ্রবণ কেন্দ্রে বেজে উঠছে। এত বছর পর মানুষটার সাথে দেখা হয়েছে, তাও মানুষটা আজও তাকে ভুল বুঝেছে। কিয়ান কোনো দিনও তাকে বোঝার বা সত্যিটা জানার চেষ্টা করেনি। তাই আহিরার আর চেষ্টা করবে না নিজেকে নির্দোষ প্রমাণ করতে। থাক, যা ভাবার ভেবে নেই। কিন্তু তার বড় হৃদ করে কোথায় চিনচিন ব্যথা করছে তার। এর মধ্যে সেখানে রাজীব আসে। রাজীবকে দেখে আহিরা উঠতে নিলে রাজীব ইশারায় তাকে শান্ত হতে পারে। রাজীব আহিরার কাছে এসে বলে, স্যালাইন খুলছো কেন? তোমার শরীর অনেক দুর্বল আহিরা, তাই এইটার দরকার এখন তোমার। ভাইয়া এসব বাদ দিন, আগে আমার মেয়ে কোথায় আছে সেটা বলুন, আমায় নিয়ে চলুন না ওর কাছে। আচ্ছা শান্ত হও, কোথাও যাওয়ার দরকার নেই। আমি নার্সকে আনতে বলছি, চিন্তার বিষয় নেই। কিয়ারা ঠিক আছে এখন? রাজীবের কথা শুনে আহিরার অস্থিরতা একটু কমে আসে, তবে সেটা সম্পূর্ণ নয়। কিছু সময় পর একটা নার্স কিয়ারাকে কোলে করে নিয়ে আসে। আহিরা কিয়ারাকে দেখে আসে থাকতে পারে না। সে ছুটে গিয়ে কিয়ারাকে নিজের বুকে টেনে নিয়ে অসংখ্য চুমুতে ভরিয়ে দিতে থাকে কিয়ারার সারা মুখশ্রী। আহিরার চোখ দিয়ে এমনি এমনি পানি পড়া শুরু হয়েছে। কিয়ারাকে নিয়ে আহিরা আস্তে করে বেডে শুয়ে দেয়। কিয়ারার ব্যান্ডেজ করার অংশ দেখে আহিরা আবার ডুকরে কেঁদে ওঠে।
রাজীব আহিরার দিকে তাকিয়ে বলে, তুমি কেঁদো না আহিরা, কিয়ারা ঠিক হয়ে যাবে, তুমি রেস্ট করো। ভাইয়া আমাকে একটু আপনার ফোনটা দিবেন, আমি বাসায় যাব। এখানে দম বন্ধ লাগছে আমার। আর কিয়ারাকে কি বাসায় নিয়ে যেতে পারবো? হ্যাঁ অবশ্যই, কিন্তু আগে স্যালাইনটা শেষ করো তোমার। প্লিজ ভাইয়া, কত টাকা হয়েছে? বিল করে চলে যাবো, একটু বলুন। সি আহিরার এইসব কি বলছো? কেন টাকার প্রয়োজন নেই? আমি তোমাকে আর কিয়ারাকে টাকার জন্য চিকিৎসা করিনি। কিয়ারা আমারও সন্তানের মতো, আর ভাই হিসেবে সব করেছি, তাই বাদ দাও। কিন্তু ভাইয়া, কোনো কিন্তু না, এই নাও ফোন। বলেই রাজীব নিজের ফোন আহিরার দিকে এগিয়ে দেয়। আহিরার ফোনটা হাতে নিয়ে দিয়ার নাম্বারে ফোন দেয়। বেশ কিছু সময় পর ফোনটা তোলে কেউ অপর পাশ থেকে। অপরিচিত নাম্বার হওয়ায় দিয়া কিছু বলে দিবে তার আগেই আহিরা বলে ওঠে, দিয়ে একটু হসপিটালে আসতে পারবি? আমাদের বাসার কাছে যেটা সেটাই। আহিরার কথা শুনে দিয়া বুঝতে পারল না আহিরা হসপিটালে কি করছে, তাও এই বিকেলবেলা। তাই সে জিজ্ঞেস করে, তুই হসপিটালে কি করছিস? সব কিছু ঠিক আছে তো? দিয়া তুই আয়, তারপর বলছি আমি সবকিছু। প্লিজ তাড়াতাড়ি আয়। তুই আর কিয়ারা ঠিক আছিস তো? আচ্ছা, অপেক্ষা কর, আমি ছুটি নিয়ে আসছি। আহিরা কথা শেষ হতেই রাজীবের দিকে ফোনটা এগিয়ে দেয়। রাজীব আহিরার মনের অবস্থা বুঝতে পারছে, তাই সে বলে ওঠে, আয়রা কিয়ানকে বলিনি কেন, কিয়ারা ওর মেয়ে, ওকে বললে হয়তো বুঝতো সবটা। কি বলবো ভাইয়া, আমি চাই না সে জানুক কিয়ারার ব্যাপারে। সে বারবার আমার বাচ্চাকে নষ্ট উপাধি দিয়েছে। আমি তার তার কোনো অধিকার নেই এই বাচ্চার উপর, তাই। আর দয়া করে ভাইয়া আপনিও বলবেন না বাচ্চার ব্যাপারে। আমি এখান থেকে দূরে কোথাও চলে যাব। উনি ওনার জীবনে রিয়াকে নিয়ে সুখে আছে, তাই আমার এখানে থাকার কোনো মানে হয় না। সত্যি মনে হয় তোমাকে ছাড়া ও সুখে আছে? না মনে হওয়ার কিছু নেই ভাইয়া। আর যাই হোক, দিন শেষে এটাই সত্যি যে তার জীবনে এখন অন্য কেউ আছে, আর আমার কোনো অধিকার নেই তার কাছে ফিরে যাওয়ার। আর আমিও চাই না তার কাছে ফিরতে। বলেই আহিরা বড় একটা নিঃশ্বাস নেয়। কথাগুলো বলতেই কতটা কষ্ট হচ্ছে সেটা শুধু সেই জানে। কিন্তু সে আর ফিরবে না কিয়ানের জীবনে। সেখানে বিশ্বাস নেই, সেখানে সম্পর্কে কোনো দাম নেই। কিয়ান তার জীবনে সুখেই আছে তাকে ছাড়া। আয়রা রাগের মাথায় কোনো উল্টাপাল্টা সিদ্ধান্ত নিও না। কিয়ান এমনি রাগী, ওর কথা বাদ দাও। কিন্তু তুমি তো ওমন না, কিয়ানের অধিকার আছে জানার যে ওর বাচ্চা আছে। ভাইয়া, অধিকার শব্দটা তার আর আমার মধ্যে নেই। অনেক আগেই সেটা বিলীন হয়ে গেছে। যেখানে বিশ্বাস নেই সেখানে কোনো সম্পর্কও নেই। আপনিও কি বিশ্বাস করেন আমি বাবাকে খুন করেছি? না করি না, কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না তোমাদের মাঝে তো কিছু হলো কি করে। আমি লন্ডনে যাওয়ার আগে সব ঠিক দেখে গিয়েছিলাম, তাহলে হঠাৎ এমন কি হলো? আমি সব শুনেছি কিন্তু কোনোটাই বিশ্বাসযোগ্য মনে হয়নি, বিশেষ করে আঙ্কেলের খুনের বিষয়টা। কিন্তু তোমার বিরুদ্ধে যেসব প্রমাণ আছে সেগুলো এটাই প্রমাণ করে তুমি আঙ্কেল কেছো। জানেন, আমি সবচেয়ে বেশি অবাক হয়েছিলাম যখন জানতে পারি আমার কারণে বাবার মৃত্যু হয়েছে। বিশেষ করে বাবাকে আমি আমার বাবার মতোই দেখতাম। ছোটবেলায় বাবাকে হারিয়েছি, এরপর যখন ওই বাড়িতে বউ হয়ে যাই, তারপর থেকে বাবা মা কোনোটারই অভাব অনুভব করিনি আমি। বাবা মাকে আমি আমার নিজের বাবা মায়ের স্থানটাই দিয়েছি, তাই তাদের ক্ষতি করার কথা আমি চিন্তাও করতে পারি না। সেখানে এত বড় একটা অপবাদ সত্যি মেনে নিতে পারিনি আমি আজও। এইসবের পেছনে অন্য কারো হাত আছে সেটা আমি আরো আগেই বুঝেছি, কিন্তু কিয়ান আমার কথা শুনেনি, কারণ আমার কথাটা বিশ্বাস না করা স্বাভাবিক, কারণ প্রমাণ সবকিছু তোমাকে দোষী নির্দেশ করে, তাই চাইলেও কিছু করতে পারিনি। বাদ দিন ভাইয়া, যা হওয়ার হয়ে গেছে। থাক না দুই একটা কলঙ্ক, এতে মন্দ হয় না বটে। তোমার উচিত কিয়ানের কাছে ফিরে যাওয়া। কিয়ারাও তো তার পাপার দরকার। সত্যি যদি সম্ভব হতো তাহলে কি ফিরতাম না আমি? জানেন, কিয়ারা যখন পেটে তখন কেউ ছিল না, খাওয়ার জন্য কিছুই ছিল না। রাস্তায় রাস্তায় মানুষের কাছে হাত পেতেছি, কিন্তু কেউ মুখ তুলেও তাকায়নি। কিয়ারা পেটের সময়টাতে খাওয়া দাওয়া ভালো করে করতো না, কিন্তু আমার আমার কাছে কিছুই ছিল না। এরপর না পেরে রাস্তার পাশে দোকানগুলোতে কাজ করে দিয়েছে যেন দুবেলা খেতে দেয় আমায়। সিলেটে গিয়েছিলাম দিয়ার কাছে, কিন্তু ও সেখানে ছিল না। যেখানে আগে থাকতো, তাই আমার যাওয়ার সব রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল। এরপর মাস দুয়েক সেই হোটেলে কোনো রকম খেতে আমার রাতটুকু থাকতাম। সেখানকার একজন মহিলাই থাকার ব্যবস্থা করে দিয়েছিল। একলা মেয়ে কোথায় থাকবো, তাছাড়া নিরাপত্তার কোনো নিশ্চয়তা ছিল না। তাই শেষ ভরসা ওই মহিলাই ছিল। এরপর
নিজের সব আত্মসম্মান ভুলে নিজের সন্তানের কথা চিন্তা করে ওনার কাছে ফোন করি। কিন্তু কেউ আমার ফোনই তুলে না। ওনাদের অফিস থেকে শুরু করে পরিচিত সকল নাম্বারে ফোন দিই আমি, কিন্তু কেউ ধরেনি। অথচ ওনাদের অফিসে ফোন দিলে কেউ না কেউ তো ফোনটা তুলতো। কিন্তু আমার বেলায় এমন কিছুই হলো না। এরপর একদিন হঠাৎ ফোনটা তোলে। কিন্তু জানেন কি শুনতে পাই? তিনি নাকি অন্য কাউকে সময় দিতে ব্যস্ত। কারো সাথে নাকি কোয়ালিটি টাইম পার করছেন সে। তাই যেন আর না ফোন করি, আর না কোনোভাবে চেষ্টা করি ওনার ওনার জীবনে ফিরে আসার। আর জানেন, পাশ থেকে উনি এই কথাগুলো বলতে বলছিলেন। তাহলে বলুন না, আমি চেষ্টা করিনি ওনার কাছে ফিরে যাওয়ার? আজকে এসে উনি একইভাবে ভুল বুঝলেন আমার। ওর বাচ্চাটাকেও ছাড় দেয়নি। আমি মানলাম সবকিছু প্রমাণ এটাই প্রুফ করে যে আমি দোষী। তাও ওনার কি একটাবার দরকার ছিল না আমায় জিজ্ঞেস করা যে আসলেই আমি ওইসব করেছি কিনা? যখন আমাদের মাঝে এইসব ঝামেলা শুরু হয়েছে, তখন কি উচিত ছিল না তার আমাকে সামনাসামনি প্রশ্ন করার? তার সাথে আমি এমনটা কেন করেছি? কিন্তু উনি করেননি আমায়। হ্যাঁ, ওনাকেও দোষ দিব না। কারণ যা কিছু হচ্ছে সবকিছু এটাই বলে আমিই দোষী। ওনারও কোনো দোষ নেই। উনি ভালো আছে। এর থেকে আর বেশি কি হবে বলুন? ভালো থাকলেই তো ভালো, তাই না?